হাম ও উপসর্গ নিয়ে দেশে 23 দিনে 128 শিশু মৃত্যু জানালো স্বাস্থ্য অধিদপ্তর। 30 উপজেলায় তৃতীয় দিনের মতো চলছে টিকাদান। বিভিন্ন জেলায় জ্বালানি তেল নিয়ে হাহাকার কাটছেই না, আজও বন্ধ অনেক পাম্প, বাড়ছে গ্রাহকদের ক্ষোভ। গাড়ির তেল না পাই তাই না তো আমি যেতে পারবো না ভাই। আমার গাড়ি ঢাকায় নিয়ে যাওয়া লাগবো, না হলে গাড়ি কোথাও ফেলা ছুঁয়ে যাওয়া লাগবো। ডিপুতে তেল আছে, প্রচুর তেল আছে, খুব পাড়ি দিচ্ছে না। সুনামগঞ্জের সাল্লায় জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুলের দুর্নীতির সাম্রাজ্য। বন্যায় ক্ষতিগ্রস্তদের টিউবওয়েলের বরাদ্দের জন্য নেন মোটা অঙ্কের ঘুষ। অফিসে গেছে, কইছে যে কিছু টাকা লাগবো খরচ, তে কইছে বাহে যাওতে যত টাকা লাগে আমি দিব খরচ। আমি রাশেদ মিয়ারে 10,000 টাকা সিকিউরিটি টাকা দিছি, অনলাইনে ছাড়ছে। অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আরো 2,000-2,500 টাকা নিছে। যশোরে গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ফ্যানের দাম, সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা, নজরদারি তাগিদ। হবিগঞ্জের বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে তলিয়েছে শত শত একর জমির বোরো ধান, আধা পাকা ফলন হারিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই জমিগুলো দান তখন আমার বাচ্চা কাচ্চা খাওয়া বাসা করবো। 500 জমিন আছে, ঈদের মাঝে পানি ইরম ধরনের উঠছে, হাঁটু পানি কোনোটার মাঝে এবারে পুরাত পানি। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে থাকছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন জেলায় গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মারা গেছে 128 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 11 শিশুর। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক শিশু। নগরীর বেসরকারি রয়্যাল হাসপাতালে মৃত্যু হয়েছে 2 শিশুর। ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 9 বছর বয়সী এক শিশু, তার বাড়ি শেরপুরে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও বরিশাল, চাঁদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলায় হাম আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এদিকে তৃতীয় দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় হামের টিকা দেওয়া হয়েছে। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। তাছাড়া যে শিশুরা এরই মধ্যে হামে আক্রান্ত তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আগামী 3 মে থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানানো হয়েছে। আমার কারণে আপনার পাতলা পায়খানা, তারপরে গা জ্বর, কাশি সমস্যা হচ্ছে তার আমের জ্বর 103, 104, 102 এর মধ্যে থাকে। বাচ্চাকে সচেতনতার সহিত আপনি বাড়িতে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বিশেষ কোনো প্রয়োজন ছাড়া বাইরে না নিয়ে আসাটাই জরুরি বলে আমরা মনে করছি। হাম পরিস্থিতি জানতে আমরা সহকর্মীদের কাছে যাচ্ছি। প্রথমেই যেতে চাই রাজশাহী মেডিকেলে, সেখানে আছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক মাহমুদ, প্রতিদিনই হামে আক্রান্ত হয়ে কোনো না কোনো শিশু মারা যাচ্ছে, তো এই হামের উপসর্গ নিয়ে শিশুরা নিশ্চয়ই হাসপাতালে ভর্তি হচ্ছেন, তারপরে কেন মৃত্যু ঠেকানো যাচ্ছে না? চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? মারফি, রাজশাহী মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে এটি কিন্তু উত্তরবঙ্গ সহ খুলনা এবং ঢাকা বিভাগ, রংপুর বিভাগেরও কিন্তু অনেক রোগী আসে এবং এখন পর্যন্ত আজকে কিন্তু সর্বমোট 3 জন রোগী মারা গিয়েছে হামের যে উপসর্গ নিয়ে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু রাজশাহী বিভাগের বাদেও রংপুর বিভাগ, খুলনা বিভাগের রোগী কিন্তু ভর্তি থাকে।
যাচ্ছে আমরা কিন্তু সেই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানছিলাম এবং গত 24 ঘন্টায় এখন পর্যন্ত যে তথ্যটি আমার কাছে রয়েছে যে 18 জন নতুনভাবে ভর্তি হয়েছে, হামেজে ভর্তি হয়েছে এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 429 জন কিন্তু রোগী এই সাসপেক্টেড যারা ছিলেন রোগী ভর্তি হওয়ার যে বিষয়টি সেটি আমি জানতে পেরেছি এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুনভাবে আইসোলেশন ওয়ার্ড সহ আইসিইউতে কিন্তু আরও 6টি বেড সংযুক্ত করা হয়েছে। আগে 12টি বেড থাকলেও এখন মোট 18টি বেডে কিন্তু আইসিইউতে রূপান্তর করা হয়েছে এবং সেখানেও কিন্তু বেড সংকুলন থাকছে না। এবারেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড এবং 10 নম্বর সহ 24 নম্বর ওয়ার্ডে রোগীর যে ভর্তি হচ্ছে তারা কিন্তু প্রতিদিনই বেড বাদেও মেঝেতে কিন্তু থাকছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক বলছেন তারা যেমনটি জানাচ্ছেন যে এই হামের যে নতুনভাবে যে হাম শনাক্ত যারা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরকে নিয়ে নতুনভাবে আসলে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন এবং সরকারিভাবে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার দরকার, কারণ এটি হামের উপসর্গ থাকলেও অন্য কোনো রোগ কিনা বা অন্য কোনো ভাইরাস কিনা তারা এটি নিয়েও কিন্তু অনেকটা সন্দিহান। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এটি নিয়ে আসলে গুরুত্ব দিয়ে স্বাস্থ্য বিভাগকে গুরুত্ব দিয়ে এই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করতে হবে এবং এটি আসলে অন্য কোনো উপসর্গ কিনা অন্য কোনো রোগের সেটি নিয়েও কিন্তু তারা সন্দিহান। মারফি। তারেক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে আমরা একটু বরিশালে যেতে চাই। সেখানে অপেক্ষায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী কাউসার হোসেন আছেন সেখানে। কাউসার, হামের উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি, কতজন নতুন রোগী ভর্তি হয়েছেন, চিকিৎসকরা কি বলছেন এই বিষয়ে? মারফি, প্রতিদিনই দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জেলা থেকে নতুন করে হামের উপসর্গ নিয়ে শিশুরা ভর্তি হচ্ছেন এবং বরিশাল বিভাগের যে দক্ষিণ অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসা সেবা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, পাশাপাশি 6টি জেলায় যে সদর হাসপাতাল রয়েছে সেখানেও রোগীরা ভর্তি হচ্ছেন। বিভাগীয় স্বাস্থ্য অফিসের যে তথ্য, গেল 24 ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে হামের উপসর্গ বা হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 99 জন এবং এই 99 জনের মধ্যে 23 জন ভর্তি হয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শুধু যে ভর্তি হচ্ছেন তা না, এখান থেকে সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরছেন রোগীরা। এর মধ্যে আজ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 20 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং গেল 24 ঘন্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন, এরপরে আসলে তার মৃত্যু হয়েছে এখানে চিকিৎসাধীন থাকা অবস্থা এবং চিকিৎসকরা যেটা বলছেন যে যারা আসছেন আসলে নিশ্চিত হামতে আক্রান্ত হয়েছেন কিনা সেটি নিশ্চিত নয়। অধিকাংশ শিশুরাই কিন্তু হামের উপসর্গ নিয়ে আসছেন এবং বাড়িতে যখন তাদের জ্বর হয় বা পাতলা পায়খানা হয় এটি আসলে বাড়িতেই তারা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে থাকেন। যেটা গ্রাম অঞ্চল রয়েছে, একেবারে প্রত্যন্ত অঞ্চল, সেখানে কিন্তু তারা বিভিন্ন ফার্মেসি থেকে বা গ্রাম্য চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছ থেকে ঔষধ কিনে নিয়ে সেটি সেবন করছেন এবং এর কারণেই কিন্তু বাড়িতে যখন তাদের শারীরিক অবস্থার গুরুতর হয় বা এর পরকে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। যেহেতু চিকিৎসকরা বলছেন যে উপসর্গ দেখা দিলেই যে পার্শ্ববর্তী যে স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে বা সদর হাসপাতাল রয়েছে, সেখানে যাতে রোগীদের নিয়ে যাওয়া হয়। যদি গুরুতর হয় সেক্ষেত্রে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার কথা রয়েছে এবং এই প্রাদুর্ভাব রোধে যে জেলার যে 4টি উপজেলায়, বরিশাল বিভাগের 4টি উপজেলা যে টিকাদান কর্মসূচি রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। মারফি। কাউসার, ধন্যবাদ যুক্ত হবার জন্য। জ্বালানি তেল নিয়ে কমছে না গ্রাহক ভোগান্তি। বিভিন্ন জেলার পাম্পে আজও যানবাহনের দীর্ঘ লাইন। আবার তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। চাহিদার তুলনায় অনেক কম সরবরাহের কারণে রংপুর বিভাগের 8 জেলায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ভোক্তাদের। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন তারা। যেসব ফিলিং স্টেশনে জ্বালানি তেল মিলছে সেখানে বিক্রি হচ্ছে রেশনিং পদ্ধতিতে। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগেও পাম্পগুলোতে তেলের জন্য অধীর অপেক্ষা গ্রাহকদের। বিশেষ করে বাইকারদের ভিড়ই বেশি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। পাম্প মালিকরা বলছেন ডিপো ও ডিলার থেকে যে পরিমাণ তেল মিলছে তা কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে। ফলে কমছে না গ্রাহক ভোগান্তি।
সকাল 8টা থেকে সিরিয়াল দিলাম সেই মাজারের আরো পিছনে, এখন ওখান থেকে এই পর্যন্ত আসলাম, আসার পরে এখন তেল শেষ। যদি গাড়ির তেল না পাই তাহলে তো আমি যেতে পারবো না ভাই। আমার গাড়ি ঢাকায় নিয়ে যাওয়া লাগবো, না হলে গাড়ি কোথাও ফেলা থুয়ে যাওয়া লাগবো। এছাড়া আমার কোনো বিপরীত উপায় নাই। ডিপুতে তেল আছে, প্রচুর তেল আছে, কোম্পানি দিচ্ছে না। কোম্পানি যদি দিলে হয়, আমাদের এক গাড়ি ডিজেল, এক গাড়ি পেট্রোল, এক গাড়ি অক্টেন যদি দিত তাহলে আমার ধার কি বেচাইতাম। জ্বালানি তেলের পরিস্থিতি সম্পর্কে একটু জেনে আসতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যেতে চাই কুড়িগ্রামে নাজমুল হোসেনের কাছে। নাজমুল হোসেন, দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরেই তো তেলের জন্য হাহাকার চলছে। কুড়িগ্রামে এখন পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন? গ্রাহকরা ঠিকমতো তেল পাচ্ছেন কিনা? মারফি, আপনি যেমনটি বলছিলেন সংবাদে যে হাহাকার অবস্থা বিরাজ করছে রংপুর বিভাগের মধ্যে, আমরা যদি বলি সবচেয়ে বেশি হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে কুড়িগ্রাম। আমরা জানি দেশের সবচেয়ে উত্তরাঞ্চল সীমান্তবর্তী এলাকা, এখানটা চরাঞ্চল সহ প্রায় 9টি উপজেলায় 22টি পাম্প রয়েছে, 25 লক্ষাধিক মানুষের বসবাস। আসলে 22টি পাম্পের মধ্যে রেশনিং পদ্ধতিতে প্রতিদিন দেখা যাচ্ছে 4 থেকে 5টি ফিলিং স্টেশনে বা পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে, যেটা চাহিদার তুলনায় অনেক অপ্রতুল, যেমনটি পাম্প কর্তৃপক্ষ বলছে। আমরা যদি সরকারি হিসাব একটা দেই, কুড়িগ্রামে দৈনিক চাহিদা ডিজেলের চাহিদা হচ্ছে 1,68,000 এর বেশি, আর অকটেন হচ্ছে 31,000 এবং পেট্রোল হচ্ছে 68,525 লিটার। এটা হচ্ছে দৈনিক চাহিদা। সেই তুলনায় 3 ভাগের 1 ভাগে নেমে এসেছে কোম্পানিগুলো থেকে জ্বালানি তেল সরবরাহের যে জেলা ভিত্তিক যে সরবরাহটা, সেটা কিন্তু কমে এসেছে। ফলে দৈনিক যে চাহিদাটা সেটা যেমন পূরণ হচ্ছে না, আর পাশাপাশি গ্রাহকদের মধ্যে যে তেল সংকটের যে গুজবটা রয়েছে সেটা মনের মধ্যে গেঁথে যাওয়ার কারণে মজুদ প্রবণতাটা বেড়ে গেছে। ফলে এই অঞ্চলে যে সাধারণত যে আমরা জানি যে কুড়িগ্রাম শহর থেকে কচাকাটার দূরত্ব প্রায় 70 থেকে 80 কিলোমিটার, এইখানটায় গেলে একজন গ্রাহকের দেখা যায় যে 2 থেকে 2.5 লিটার বা 3 লিটার তেল হলেই হয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গ্রাহকরা অতিরিক্ত মজুদ করছে, কোথাও কোথাও আবার বাইকাররা তাদের পাইপের মাধ্যমে খুচরা বাজারে 300 থেকে 400 টাকা তেল বিক্রি করছে। আর এই বিষয়টা স্থানীয়ভাবে প্রশাসনের পরিকল্পনাহীনতা কিংবা কোনো নজরদারি তেমন না থাকার কারণে সঠিকভাবে যে বিতরণ বা রেশনিং নজরদারিহীনতার কারণে আসলে এই সংকটটা অনেকটাই তৈরি হয়েছে। আপনাকে ধন্যবাদ নাজমুল আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে আমরা একটু সাতক্ষীরার খবরাখবর জেনে আসতে চাই সহকর্মী আকরামুল ইসলামের মাধ্যমে। আকরাম, ডিপো থেকে পাম্পগুলোতে সরবরাহ ঠিক মতো হয়েছে কিনা, সরবরাহ আসলে বাড়ছে কিনা, কি অবস্থা দেখছেন সেখানকার? ডিপো থেকে যে সরবরাহ, এই যে সংকটময় পরিস্থিতি তৈরি হওয়ার আগে যে সরবরাহটা করা হতো ঠিক সেভাবেই সরবরাহটা করছে। তবে সাতক্ষীরার যে সকল ফিলিং স্টেশন রয়েছে 28টি, সেখানে তেলের জন্য হাহাকার পরিস্থিতি চলছে এবং আজকে কিন্তু সবগুলো ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে না। যে কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রোল এবং অকটেন দেওয়া হচ্ছে সেখানে কিন্তু বাইকারদের প্রচুর ভিড় রয়েছে। আমি যে স্টেশনটিতে রয়েছি শহরের নিউ মার্কেট এলাকার এবি খান পেট্রোল পাম্প, এখানে আজকে ডিজেল সরবরাহ করা হচ্ছে এবং ডিজেল চালিত যে সকল ইঞ্জিন রয়েছে বা যানবাহন, সেই যানবাহন এখান থেকে তাদের যে জ্বালানি সরবরাহ নিচ্ছেন। পাশাপাশি যে এখানে যারা বাইকাররা রয়েছেন, এখানে অভিযোগ রয়েছে বাইকাররা প্রয়োজনের তুলনায় অধিক তেল তারা সংগ্রহ করছেন এবং একই বাইকার দিনে এক পাম্প থেকে অন্য পাম্পে গিয়েও তেল নিচ্ছেন এবং তেল মজুত করছেন। পাশাপাশি যে যেভাবে পারছেন সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে তেল তারা নিজেদের কাছে মজুত করে রাখছেন এবং প্রশাসনিক যে অব্যবস্থাপনা সেটির চিত্র স্পষ্ট। প্রশাসনিক তদারকি খুব বেশি আমাদের নজরে পড়ে না এবং এখানে বোতলে বা ড্রামে তেল দেওয়া হচ্ছে এবং সেই সকল তেলগুলোই কিন্তু মজুত করছে। মার্ফি। আকরাম, ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। সরকারি চাকরি নয়, যেন জমিদারি। মাসে মন চাইলে 1-2বার অফিসে পায়ের ধুলো দেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম। মাঝে মধ্যে 2 মাসেও অফিসে চৌকাঠ মারান না এই কর্মকর্তা। অফিসকে বানিয়েছেন মাজমা কক্ষ। একই অবস্থা তার সরকারি বাসায়, যেখানে নির্ধারিত হয় ঘুষের পরিমাণ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে বিনামূল্যে দেয়া টিউবওয়েলের জন্য মোটা অঙ্কের
টাকা ঘুষ নেন রাশেদুল। তার বিরুদ্ধে এমন অসংখ্য অভিযোগের আরও বিস্তারিত আমরা জেনে আসবো সহকর্মী সুহানুর রহমান সুহানের মাধ্যমে। কোনো বাসাবাড়ি নয়, এটি সরকারি অফিস। তার ভেতরেই বিছানা পেতে আয়েশি ভঙ্গিতে সুনামগঞ্জের সাল্লা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলাম। তাজ্জবের বিষয় হলো এই রুমে চলছে ঘুষের পরিমাণ নির্ধারণের আলোচনা। অর্থাৎ বাসাবাড়িতে টিউবওয়েলের জন্য 30,000 টাকা, মসজিদের জন্য 11,000 টাকা ঘুষ নেওয়া হবে এবং যার মাধ্যমে কাজ হবে সে কমিশন পাবে 5,000 টাকা। অথচ ইউএনডিপির অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে এগুলো বিনামূল্যেই দেয়ার কথা। এবার সেসব ক্ষতিগ্রস্ত মানুষদের সাথে কথা বলে টিম যমুনা। জানা যায় তালিকায় নাম থাকার পরও টাকা না দেয়ায় অনেকের কপালে জুটেনি সাবমার্সিবল পাম্পযুক্ত টিউবওয়েল। অফিসে গেছে কইছে যে কিছু টাকা লাগবো খরচ, তে কইছে বাহে যাওতে যত টাকা লাগে আমি দিমু খরচ। কত তোমার বাড়ি কল কয়েকদিনের ভিতরে যাই। আমরা ওখানে কইতাছি কলটা কই দিয়ে গেল, এই কলের তার খবর হয় না। সর্বমোট খরচ গেছে সিকিউরিটি তুই দিছিলেন যেমন 25,000 টাকা। আমি রাশেদ মিয়ারে 10,000 টাকা সিকিউরিটি টাকা দিছি, অনলাইনে ছাড়ছে। অনলাইনের পরে আবার বিদ্যুৎ বাবু আইয়া আরও 2-2,500 টাকা নিছে। এবার টিউবওয়েলগুলো যে বয়সী আমি সম্পূর্ণ আমার নিজ দায়িত্বে আনছি 5 স্টার থেকে কিনিয়া। ভুক্তভোগীদের অভিযোগ, গত 5 বছরে এই প্রকল্প বাদে রাশেদুলের অধীনে স্থাপন হয়েছে 5 শতাধিক টিউবওয়েল। সেসব খাত থেকে বড় অঙ্কের টাকা পকেটে ঢুকিয়েছেন তিনি। এসব বিষয়ে তার বক্তব্য জানতে সাল্লা জনস্বাস্থ্য অফিসে গিয়েও রাশেদুলের দেখা মেলেনি। অফিসের লোকজনও যোগাযোগ করিয়ে দিতে অপারগতা প্রকাশ করেন। একটু ফোন দিবেন ওনাকে। ফোন তো দেখা না, ফোন দিলে ধরে না তো। আমরা পাবো কিভাবে ওনাকে? বাইশে আমি কি তার কইতাম দেখো বাইরে এসে বাইরে তো আমরা গেছি না, বুঝেছিলাম তার তো বাহাতে না আসলে থেকে বাহাত গেছে হয়ে গেছে আমরা হয়ে গেছে। আমরাও নাছোড়বান্দা। অফিসে না পেয়ে চলে যায় অভিযুক্ত রাশেদুলের সরকারি বাসায়। সেখানেও তাকে পাওয়া গেল না। তবে চোখে পড়ল বাসার ভেতরেই সিন্ডিকেট সভা চালাচ্ছেন উপজেলা শ্রমিক দল সভাপতি। এতজন মানুষ কেন এলো মামা, তার সাথে আমার একটা সিন্ডিকেট এখানে বাগদি কেন আইছি। কি তার সিন্ডিকেট? আমার সিন্ডিকেট পার্সোনাল ম্যাটার। পার্সোনাল ম্যাটার এক্সেনের রুমে? না না, এক্সেনের রুমে না, আমি কেন আইছি তারা কইছি আমি কেন আছি। এখানেই শেষ নয়। দীর্ঘ 1 মাস রাশেদুলের বক্তব্যের জন্য অফিস, বাসা, এমনকি মোবাইলেও যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু ফলাফল একই। উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে জনগুরুত্বপূর্ণ কর্মকর্তার এমন অনিয়মের সমালোচনা করেন সাল্লা বিএনপির আহ্বায়ক। গড়পড়তা বক্তব্য দিয়ে দায় সারার চেষ্টা করলেন জেলা জনস্বাস্থ্য প্রকৌশলের এই কর্মকর্তা। যিনি নিয়েছেন তিনি অবৈধ লেনদেনের সাথে জড়িত। যদি এরকম কোনো কমপ্লেন আসে, লিখিত অভিযোগ আসে, নিঃসন্দেহে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এখনো পর্যন্ত এরকম কোনো অভিযোগ আসে না, লিখিত আসে না। যোগাযোগ বিচ্ছিন্ন হাওরের দ্বীপ সাল্লা উপজেলাকে বদলিমূলক শাস্তির জায়গা হিসেবে চেনেন সরকারি কর্মকর্তারা। দুর্গম এসব এলাকায় এসেও থেমে থাকে না তাদের অনিয়ম, দুর্নীতি। জনস্বাস্থ্য প্রকৌশলী রাশেদুল ইসলামের মতো কর্মকর্তাদের সঠিক বিচারের আওতায় না আনা গেলে কখনোই উন্নত হবে না পিছিয়ে পড়া এসব অঞ্চলগুলো। সুহানুর রহমান সুহান, যমুনা নিউজ, সুনামগঞ্জ। ফেসবুকে রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ভোলায় আটক জামায়াত কর্মী বিবি সাউদা জামিনে মুক্তি পেয়েছেন। ফৌজদারি কার্যবিধির 54 ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। দুপুরে মুক্তি পান সাউদা। এর আগে বেলা 12টার দিকে তাকে জামিন দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার সাউদার জামিন আবেদন করা হলে আজ শুনানির দিন ধার্য করেছিলেন আদালত। পুলিশ সুপার জানান, ফেসবুকে রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্ট দেয় রোববার রাতে জামায়াতের নারী কর্মী সাউদাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দায় স্বীকার করেন বলেও জানায় পুলিশ সুপার। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এদিকে জামিনে মুক্তি পাওয়ার পর সাউদা বলেন, সবার বাক স্বাধীনতা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। অসুস্থ বাচ্চাকে রেখে আমার 2টা রাত জেলখানায় কাটাতে হয়েছে।
অবর্ণনীয় কষ্ট সহ্য করতে হয়েছে। আমাদের মত আমরা যেন তুলে ধরতে পারি, আমরা এটাই চাই, আমরা এই আশাই ব্যক্ত করি। সেই তার ফেসবুক আইডি থেকে তার স্বামীর উপস্থিতিতেই সেখানে দেখা হয় যে ফেসবুক থেকে বিভিন্ন ধরনের রাষ্ট্র এবং সরকার বিরোধী পোস্ট করে এবং পরবর্তীতে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে যখন নিয়ে আসা হয় তখন সে স্বীকার করে সে ফেসবুক থেকে সেই পোস্টগুলো করে। সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের উপর গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির হন তিনি। একই মামলায় আদালতে হাজিরা দিতে যান সরকার দলীয় হুইপ জি.কে. গৌস এবং সাবেক ষষ্ঠ প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে ৩৪২ ধারায় আসামি পরীক্ষা দেন তারা। উপস্থাপন করেন নিজেদের বক্তব্য। ২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাই বাজারে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের সমাবেশে বোমা হামলা হয়। হামলায় একজন নিহত এবং ২৯ জন আহত হয়। ওই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করে পুলিশ। ২০২০ সালে লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। আসামিরা জানান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদেরকে আসামি করা হয়েছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যুর গুলিতে একজন জেলে আহত হয়েছেন। সকালে কলাগাছিয়া মুল্লিখালের তারানির মুখে এলাকায় এই ঘটনা ঘটে। আহত জেলে আতিয়ার জানান, কাঁকড়া আহরণ করার সময় হঠাৎ বনদস্যু বাহিনীর একটি দল তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সে সময় একটি গুলি এসে লাগে আতিয়ারের কোমরে। পরে সহযোগী জেলেরা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এই বিষয়ে বুড়িয়া গোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জানান, গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ার অফিসে আসেন এবং ঘটনাটি শ্যামনগর থানা পুলিশ ও কোখালী কোস্ট গার্ডকে জানানো হয়েছে। মহাসড়কে অবৈধ 3 হুইলারের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় হামলার শিকার হয়েছেন সাভার হাইওয়ে থানা পুলিশের সদস্যরা। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভার হাইওয়ে থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হাইকোর্টের নির্দেশনা মেনে অবৈধ 3 হুইলারের বিরুদ্ধে নবীনগর এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করছিলেন তারা। এ সময় কিছু অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে প্রথমে বিক্ষোভ এবং পরবর্তীতে হাইওয়ে থানায় হামলা করে। এতে 4 পুলিশ সদস্য ও 1 পথচারী আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কিছু শৃঙ্খল অটো চালকেরা 40-50 জন এসে আমাদের থানার সামনে এসে বিক্ষোভ করতেছে। তখন এই স্থানীয় যারা ছিল, লোকজন ছিল, তারা এসে তাদের বোঝানোর চেষ্টা করছে। তার মধ্যে আমাদের 2-3 জন ফোর্স ছিল, তারা সিভিলে তাদের বোঝানোর চেষ্টা করছে, তাদের আক্রমণ করছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদ্রাসা ছাত্র সৈকত হত্যার ঘটনায় এখনও গ্রেফতার হয়নি কেউ। পুলিশের প্রাথমিক ধারণা, অপহরণকারীদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা করেছে পরিবার। স্বজনরা জানায়, রোববার দুপুরে নিখোঁজ হয় সৈকত। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে থানায় জিডি করা হয়। সোমবার বিকেলে কাশীপুরের উত্তর নরসিংহপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সৈকত গাইবান্ধার বাসিন্দা রঞ্জু মিয়ার ছেলে। বাবার কর্মসূত্রে তারা নারায়ণগঞ্জ বসবাস করত। 7 বছর বয়সী সৈকত স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত। চৈত্র মাসের শেষ দিকে গরম হাওয়া ফ্যানের বাজারে। যশোরে গত বছরের তুলনায় এবছর প্রতিটি ফ্যানের দাম বেড়েছে 4 থেকে 500 টাকা। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাজেটের বাইরে দাম হওয়ায় খালি হাতেই বাড়ি ফিরছেন কেউ কেউ। নজরদারির অভাবকে দায়ী করছেন অনেকে। গরমের শুরুতেই যশোরে উত্তাপ ছড়াচ্ছে ফ্যানের দাম। ইলেকট্রনিক্স মার্কেটগুলোয় চাহিদার সাথে তাল মিলিয়ে বেড়েছে নামি দামি কোম্পানির ফ্যানের মূল্য। গেল বছরও যে ফ্যানের দাম ছিল 2600 থেকে 2800 টাকা, এবছর তা দাঁড়িয়েছে 3500 টাকায়। ব্র্যান্ডের পাশাপাশি লোকাল ফ্যানের দামও বেড়েছে 4 থেকে 500 টাকা। বছরের তুলনায় এবার ফ্যানের দাম একটু বেশি, 400-500 টাকা। সাধারণ খেটে খাওয়া মানুষদের সম্ভব হবে না, এত পরিমাণ দাম বেড়েছে। আমার সামর্থ্য কম বলে আমি এক দোকান তার এক দোকান ঘুরতেছি যাতে কম হয়। 300 টাকা সেভ হলে তো আমার সেভ হলো টাকা।
হঠাৎ মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ বাধ্য হয়ে পণ্য না কিনেই ফিরছেন ঘরে। তাদের অভিযোগ, অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্যই অস্থির ফ্যানের বাজার। ফ্যান দাম না কমলে কিনতে পারছি না, এখন বাসায় চলে যান। সিন্ডিকেটটা ভাঙার দরকার, সরকারের বিষয়ে তদারকি করার দরকার। বিক্রেতাদের সাফাই, তামার দাম বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন খরচ, আর সেই প্রভাব পড়েছে সরাসরি খুচরা বাজারে। 30% তারের দাম বাড়ছে, বাড়ার কারণে এবার এই বছরে ফ্যানের দাম একটু বাড়তি। ফ্যানের দাম মূলত বাড়ার কারণ কি, যে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রথমত তারের দাম বাড়ছে। ফ্যানটা তো মূলত তামানে তৈরি হয়, তখন প্রথমত 12% দাম বাড়াইছে তার কোম্পানিগুলা। বাজার নিয়ন্ত্রণে সরকারি নজরদারি জোরদারের দাবি ক্রেতাদের। জারিন অর্নি, যমুনা নিউজ। হবিগঞ্জের বানিয়াচংয়ে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শত শত একর জমির বোরো ধান। আধাপাকা ফলন হারিয়ে দিশেহারা চাষিরা। বৃষ্টি অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে আরও কয়েকটি হাওরের ফসল। এতে দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক। কৃষি বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারী বৃষ্টির কারণে হাওরের নিচু জমিতে পানি আটকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে হাওরের নতুন নতুন জমি। ফসল বাঁচাতে বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা চাষিদের। হবিগঞ্জের বানিয়াচংয়ের ইকরাম গ্রামের কৃষক আহলাদ মিয়া ধার দেনা করে হুগলি হাওরে 8 বিঘা জমি বর্গা নিয়ে আবাদ করেছেন বোরো ধান। ভালো ফলনের সম্ভাবনা থাকলেও তা ডুবেছে পানিতে। ফসল হারিয়ে ঋণ পরিশোধ আর সংসার চালানোর দুশ্চিন্তা ঘিরে ধরেছে প্রান্তিক এই কৃষককে। 8 কের জমা রাখছি আমি জলুবার গাছ থেকে 3,500 টাকার এই জমিনগুলো ওই দান। তখন আমার বাচ্চা কাচ্চা কেমন খাওয়া বাসা করবো। চৈত্রের মাঝামাঝিতে ভারী বৃষ্টিতে ডুবেছে হুগলি হাওরের প্রায় 500 একর বুড়ো ফসল। আধা পাকা ধান নষ্ট হওয়ায় দিশেহারা শতাধিক কৃষক পরিবার। 60 জমিন আছে, ইডর মাঝে পানি ইরম ধরনের উঠছে, হাঁটু পানি কোনোটার মাঝে এবারে পুরাত পানি। এখন এখানে বাঁধের যে অবস্থা, কিন্তু যদি আর কোনো বৃষ্টি বাদল হয় তাহলে এই জমিগুলা মনে কর যে হাজার জমিনগুলা এগুলা নষ্ট হয়ে যাবে। প্লাবনের শঙ্কা রয়েছে বাদেশ্বরা, বালি ও ব্যাঙ্গা হাওরেও। বৃষ্টি অব্যাহত থাকলে তলিয়ে যেতে পারে হাওরের হাজার হাজার একর জমির ফসল। ধার খরচা করে আনে আইনা এই জমিগুলা করে। ওই সবচেয়ে বড় বিভাগে আছে এই ধরনের মানুষ যারা জমিগুলা জমা করছে, এরা কিন্তু বড় ব্যাঘাতে আসে, বড় কষ্টে আসে। বৃষ্টিটা হয়েছে হওয়ার কারণে পানিগুলো নিষ্কাশন হইতেছে না, প্রপার নিষ্কাশন ব্যবস্থা নাই বিধায় পানিগুলো এখানে জমা হয়ে আছে। জমা হয়ে থাকার কারণে কিছু ফসলের জমি যেগুলো নিচু জমি, তুলনামূলক নিচু জমিগুলা পানির নিচে তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, এখন পর্যন্ত 81 হেক্টর জমির ফসল প্লাবিত হয়েছে। আর বৃষ্টি না হলে নতুন করে ফসল ডুবির সম্ভাবনা নেই। আশা করতেছি যে যদি আর কোনো বৃষ্টি না হয়, যদি পরিবেশ স্বাভাবিক থাকে, তাহলে আমার নতুন কোনো এলাকা প্লাবিত হবে না। আমাদের বোরো ধান করতে কোনো সমস্যা না। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, এখনো ভাঙেনি কোনো বাঁধ। নদীর পানিও বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওরের নিচু জমিতে আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের কাজ চলছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। হাওরের একেবারে যে মিডল পয়েন্টটা, সেটা ন্যাচারালগতভাবে মানে প্রকৃতিগতভাবেই সেটা আসলে নিচু। তো এই ক্ষেত্রে একেবারেই হাওরের মধ্যখানে নিচু পানিটা বের করতে গেলে আমাদের আসলে হাওরের সাথে সংযোগ খাল খনন করা দরকার, এবং সেই সংযোগ খালের যে জায়গা দিয়ে পানি বের হয়ে যাবে, দু একটা জায়গায় আমাদের একটু সুইচ গেট দরকার। চলতি মৌসুমে জেলায় প্রায় 1,24,000 হেক্টর জমিতে বুড়ো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরের জমি প্রায় 47,000 হেক্টর। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। এই ছিল সংবাদ সারা দেশে।